কানি বুড়ি, তুমি এখানে এভাবে বসে আছো কেন? আর আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে কোথাও কোথাও কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। যাই হোক, অবশেষে তোমাকে এখানে তো পেলাম। ভালোই হয়েছে কানি বুড়ি, তোমার সাথে আমার কিছু কথা আছে। এ কি, মোড়ল কিন্নির মেয়ে রূপা? কিন্তু ও এখানে কি করছে? আর তাছাড়া ওর তো এই আস্তানায় আসার কথা নয়। তাহলে কি ও জানতে পেরে গেছে যে ওর মাকে আমরা এখানে মূর্তি বানিয়ে আটকে রেখেছি? তোমাকে অনেক ধন্যবাদ প্রহরী। আজ তুমি আমাকে এভাবে সাহায্য করেছো। তোমার জন্য আজ আমি রাঘবের ওই বন্দি কারাগার থেকে মুক্ত হতে পেরেছি। এখন আমি হয়তোবা ওই রাঘবের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। আর তোমার এই উপকারের কথা আমি সব সময় মনে রাখবো। আসলে রাজকনক, আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। সেই পাপের প্রায়শ্চিত্ত কখনো করতে পারবো কিনা জানি না, তবে আপনাকে মুক্ত করতে পেরে, আপনার কিছুটা উপকার করতে পেরে আমি মনের দিক থেকে একটু হলেও শান্তি পেয়েছি। আসলে আমি সারাটা সময় ওই রাঘবের কাজই করি, আর ওর সাথে কাজ করতে গিয়ে আমি নানা ধরনের অপরাধ করে ফেলেছি। জানি না এই অপরাধে পাপ থেকে আমি কখনো কোনো দিনও বেরোতে পারবো কিনা। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, সেটা হলো রাঘবের শাস্তির একটা ব্যবস্থা আপনি করুন। ও যেন আর কোনো পাপ বা অন্যায় করতে না পারে। প্রহরী, আমি যেহেতু একবার কারাগার থেকে বের হতে পেরেছি, সেহেতু ওই রাঘবের একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করব। কারণ রাঘব মহারানী, মহারাজ, রাজকুমার সবার ক্ষতি করতে চাইছে। আর আমি বেঁচে থাকতে কারোর কোনো ক্ষতি হতে দেব না। আর তাই যা করার আমাকে যে করতেই হবে। সবকিছু ঠিক আছে রাজগণক, আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে। আর সেটা হলো, আমি যে আপনাকে এখান থেকে বের হতে সাহায্য করেছি, এটা যেন রাঘব কোনোভাবেই না জানতে পারে। কারণ ও যদি একবার জানতে পারে, তাহলে শুধুমাত্র আমার নয়, আমার পরিবার সহ সবার ক্ষতি করে দেবে। তখন তখন যে আমি বিপদে পড়ে যাব। তুমি আমার উপরে একটু আস্থা রাখতে পারো। ওই রাঘব কোনোভাবেই জানতে পারবে না যে তোমার সাহায্যে আমি এখান থেকে বের হতে পেরেছি। তবে তুমি আর এখানে একটু দেরি করো না, এক্ষুনি যাও, যে পাহারা দিতে থাকো। কারণ আমার মনে হয় খুব তাড়াতাড়ি রাঘব প্রাসাদে ফিরে আসবে। কারণ ওর হতে তো খুব বেশি আর দেরি নেই, তাই না? ঠিক আছে রাজকনক, আপনি যান, আর আপনি সাবধানে থাকবেন। আর আমি ওই রাঘবকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এরপর প্রহরী আবার রাঘবের প্রাসাদের দিকে চলে যায়, আর রাজকনকও সেখান থেকে চলে যায়। সাধু বাবা, আমি সত্যিই আপনার উপর অনেক কৃতজ্ঞ। আপনার জন্য আমি আমার নিজের রূপ ফিরে পেয়েছি। না না রাজকুমার, শুধুমাত্র আমাকে এভাবে ধন্যবাদ দিও না। আমার সাথে সাথে যদি ওই অভাগী না থাকতো, তাহলে তো কিছুতেই তোমার নিজের রূপ ফিরে পাওয়ার সম্ভাবনা হতো না। আর তাই ধন্যবাদ যদি সত্যি সত্যি কারো পাওয়ার থাকে, তাহলে সেটা হলো অভাগী। আমি জানি, আমি জানি সাধু বাবা, আমি সব কিছু জানি। কিন্তু অভাগী তো আমার কোনো কথা না শুনে এখান থেকে চলে গেল। ও ভাবলো আমি ওকে করুণা করছি, ওকে দয়া দেখাচ্ছি, কিন্তু আমি আমার ভালোবাসাটা ওকে বোঝাতে পারলাম না। আর এটাই যে আমার সব থেকে বড় ব্যর্থতা। আজ যে আমার থেকে অনেক দূরে চলে গেল। রাজকুমার, এত তাড়াতাড়ি তুমি ভালোবাসা যদি জয়ী হয়ে যাও, তাহলে তো সবকিছু হয়েই যেত। তুমি হয়তো বা জানো না যে ভালোবাসা জিততে হলে সব মানুষকে অনেক পরীক্ষা দিতে হয়। তখন দেখবে তোমার ভালোবাসাকে বুঝতে পারবে, আর কখনো বলবে না যে তুমি ওকে দয়া দেখাচ্ছ বা করুণা করছো। ও তোমার মনের কথাও বুঝবে। সেদিন তোমরা দুজনে আবার এক হবে। সাধু বাবা, সত্যি বলছেন আমি আবার আমার অভাগীকে ফিরে পাবো? ও সত্যি সত্যি আমার ভালোবাসা বুঝবে? ও আমার কাছে ফিরে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাকে ও বুঝবে, তোমার ভালোবাসাকে বুঝবে, আর তোমার কাছে ফিরেও আসবে। তবে তার জন্য তোমাকে কিছুটা দিন অপেক্ষা করতে হবে, আর তোমাকে চেষ্টা করতে হবে অভাগী মনে তোমার ভালোবাসার জন্য জায়গা করে নিতে হবে। ঠিক বলেছেন সাধু বাবা,
আমাকে আমাকে আমার অভাগীর মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে হবে। আর আমার বিশ্বাস আমি অবশ্যই সেটা পারবো। তবে সাধু বাবা, আমি আর একটু দেরি করতে চাই না। এবার আমাকে প্রাসাদে ফিরতে হবে। আর একটু পরে যে ভোরের আলো ফুটে উঠবে, ওদিকে আমার মা আমার জন্য বড্ড কষ্ট পাচ্ছে। আর তাই আমার মায়ের কাছে যে আমাকে ফিরে যেতে হবে। ঠিক আছে রাজকুমার, তুমি তাহলে ফিরে যাও। আর আমি সত্যি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার নিজের আসল রূপ ফিরে পেয়েছো। এবার তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। আর তাছাড়া আমারও যে এবার সময় হয়েছে অন্য কোথাও চলে যাওয়ার, কারণ এখানে আমার কাজ শেষ। আমাকে এখন অন্য জায়গায় গিয়ে আবার নতুন করে তপস্যা করতে হবে। কি বলছেন কি সাধু বাবা? আপনি এখান থেকে চলে যাবেন? তাহলে তো আপনার সাথে আমার দেখা হবে না। কে বলেছে দেখা হবে না রাজকুমার? পৃথিবীটা তো গোল, কখন না কখন কার সাথে দেখা হয়ে যায় সেটা কি বলা যায়? আর তাছাড়া প্রয়োজন হলে সঠিক সময় আমাদের আবার দেখা হবে। এখন আমি বিদায় নিতে চাই। এ কথা বলে সাধু বাবা অদৃশ্য হয়ে যায়। কি হলো কি কানি বুড়ি, তুমি চুপ হয়ে গেলে কেন? বলো, আমার মাকে এখানে এভাবে মূর্তি বানিয়ে রেখেছে কে? আমার মা কি অপরাধ করেছে বলো তো? আর তুমি কেন কোনো কথা না বলে এভাবে চুপ করে রয়েছো? আমার কথার উত্তর দাও। এই মেয়েটাকে এখন আমি কি বলবো? ও তো সত্যি সত্যি বুঝে গেছে যে এটাই ওর মা। এখন তো কোনোভাবে আমি ওকে মিথ্যে বলতে পারবো না, কারণ আমার মনে হচ্ছে ও আমার মিথ্যে কথাটা ঠিক ধরে ফেলবে। তখন আমি আবার বিপদে পড়ে যাব। কিন্তু দিদিও তো এখনো ফিরে এলো না। ওদিকে যে কি করছে সেটাও বুঝতে পারছি না। আর তাছাড়া এই মেয়েকে এখন আমি কি করে সামলাবো সেটাই বা বুঝতে পারছি না। না 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 না, তারপরও আমাকে আরো একটু বুঝে শুনে কাজ করতে হবে। কোনোভাবে এই মেয়ের কাছে স্বীকার করা যাবে না যে এটাই ওর মা, তাহলে আরো বিপদ হয়ে যাবে। কি হলো কি কানি বুড়ি? এই তখন থেকে আমি তোমাকে এতবার প্রশ্ন করেই যাচ্ছি, কিন্তু তুমি আমার কোনো কথার উত্তরই দিচ্ছ না। কোনো কথার উত্তর না দিয়ে এভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছো। আর তুমি এত কি ভাবছো শুনি? বলো বলো, তোমরা কেন আমার মাকে এভাবে মূর্তি বানিয়ে রেখেছো? কি দোষ করেছিল আমার মা? সেই তখন থেকে দেখছি তুমি এই মূর্তিটাকে নিজের মা বলছো, কিন্তু তোমাকে কি করে বোঝাবো যে এটা তোমার মা নয়? শুধুমাত্র এটা একটা পাথরের মূর্তি, আর এই মূর্তি এখানে অনেকদিন আগে থেকেই রয়েছে। তাই বলছি, শুধু শুধু আর কথা না বাড়িয়ে ফিরে যা। আর দেখো গিয়ে, তোমার মা হয়তো বা অন্য কোথাও গিয়েছে। তোমার মা এতক্ষণে হয়তো বা বাড়িতেও ফিরে এসেছে। না 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 না, কিছুতেই না, এটা কিছুতেই হতে পারে না। আর তাছাড়া আমি আমার মাকে চিনতে এত বড় ভুল করতে পারি না, তাই না? আমি ঠিক জানি, ঠিক চিনেছি, এই মূর্তিটা আর কেউ নয়, এটা হলো আমার মা। তুমি হয়তো বা তোমাদের কোনো জাদু শক্তি খাটিয়ে আমার মাকে এইভাবে মূর্তি বানিয়ে রেখেছো। তবে আমিও তোমাকে বলে দিচ্ছি যে আমার মাকে এভাবে মূর্তি বানিয়ে রেখে তোমরা ঠিক করোনি। আমিও মোড়লের মেয়ে, এক্ষুনি গিয়ে আমি আমার বাবার কাছে সব কিছু জানাবো। আর গ্রামের লোকজন নিয়ে এখানে এসে তোমাদের একটা ব্যবস্থা আমি ঠিকই করবই। এই তো, যে ভয়টাই পেয়েছিলাম সেটাই হলো দেখছি। এই মেয়ে তো সত্যি সত্যি গ্রামের লোকজন নিয়ে আসার হুমকি দিচ্ছে। আর যদি সত্যি সত্যি ও সেটা করে, তাহলে কি করব কি এখন আমি? সকাল হয়ে যায়, কিন্তু তখনও অভাগী বাড়িতে না ফিরে যাওয়ায় তোতা পাখি রূপী অভাগীর মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ওদিকে অভাগীর ভালো মাও যেন আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। ভোর হয়ে গেল, এখনো তো অভাগী বাড়িতে ফিরে এলো না। কিন্তু মেয়েটার তো এতটা সময় লাগার কথা নয়, কারণ ওই জঙ্গল থেকে তো সামান্য কিছু সময়ের মধ্যেই বাড়িতে ফিরে আসা যায়। আর কাল রাতে ভেবেছিলাম হয়তো বা আমার অবাকির পথে আসতে
দেরি হচ্ছে, হয়তোবা ও ক্লান্ত, এজন্য সময় নিচ্ছে। আর সে সকালের মধ্যে বাড়িতে পৌঁছেও যাবে, কিন্তু এখন তো ভোর হয়ে গেল, তারপরও তো মেয়েটার ফেরার কোনো নাম গন্ধ কিছুতে নেই। এখন তো মেয়েটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। আর তাছাড়া দিদির শরীরের যে অবস্থা দেখছি, তাতে করে তো দিদির পাশে অবাগীর এখন থাকাটা খুব প্রয়োজন। আর তাছাড়া অবাগীও তো ওখানে রাজকুমারের সামনে বলে এলো ফিরে আসবে, কিন্তু তার ফিরে আসার তো কোনো খবর নেই। আচ্ছা, আবার আমার অবাগী অন্য কোথাও চলে গেল না তো? না 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 না, আমার অবাগী কোথায় যাবে? কারণ এই বাড়ি ছাড়া তো ওর যাওয়ার আর কোনো জায়গা বা আশ্রয় নেই। তাহলে কি আমার মেয়ে আবার কোনো বিপদে পড়েছে? হতেই পারে, কারণ একের পর এক বিপদ আমার মেয়ের পিছু ছাড়ছে না। না 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 না, এভাবে আমি অবাগের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চিন্তা করব না। আমি এক কাজ করি, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি যে আমার মেয়েটা আসলে কোথায় গেল। জল জল, আমার যে বড্ড জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দাও কেউ। এ কি, দিদির তো মনে হচ্ছে বড্ড জল তেষ্টা পেয়েছে, আর সে জল জল করে আহাজারিও করছে। কি করব এখন আমি? অবাগীও তো এখনো ফিরলো না। তাহলে আমি কি করে দিদির মুখে একটু জল তুলে দেব? আর তাছাড়া আমি এখন ওদিকে অবাগীর কাছে যাব নাকি দিদির কাছে যাব, কিছুই তো বুঝতে পারছি না। জল জল, কেউ আমাকে একটু জল দাও, আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে আমাকে একটু জল দাও। অবাগী, অবাগী মা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? আমাকে আমাকে একটু জল দে মা, আমার যে তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। কোথায় কোথায় তুই মা? আমাকে একটু জল দে, না হলে আমার যে জলের তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে মা। জল জল। না না না, অবাগীকে আমি না হয় একটু পরেই খুঁজতে যাব। এদিকে দিদির অবস্থা বড্ড খারাপ মনে হচ্ছে। দিদির মুখে যে আমাকে জল তুলে দিতেই হবে। আর দিদির যদি কিছু হয়ে যায়, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতেও পারবো না। কারণ দিদি তার সব কিছু ছেড়ে আমাদের কাছে এসেছে, আমাদের জন্য সব কিছু ত্যাগ করেছে। তাই দিদির জীবন বাঁচানো আমার কাছে সব থেকে আগে। আমি দিদির মুখে জল দেব, তারপর না হয় অবাগীকে আমি খুঁজতে বের হব। ওদিকে রাজকুমারও চলতে চলতে তাদের প্রাসাদের খুব কাছাকাছি পৌঁছে যায়। এই তো, এই তো আর সামান্য একটু পথ, তারপরে আমি আবার আমার প্রাসাদে ফিরে যেতে পারবো। আমি জানি ওদিকে আমার বাবা মা আমার জন্য বড্ড চিন্তা করছে, আর তারা আমার জন্য যে অধীর আগ্রহে বসে আছে। আর তাই আমাকে যে করেই হোক এক্ষুনি প্রাসাদে প্রবেশ করতে হবে। আর আমার মা আমাকে দেখে বড্ড খুশি হবে, কারণ আমার মা আমার জন্য অধীর আগ্রহে বসে আছে। তবে মা, তোমাকে তোমাকে আমার জন্য আর কষ্ট করতে হবে না। আমি ফিরে আসছি মা, তোমার রাজকুমার তোমার কাছে ফিরে আসছে। এখন থেকে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আর তাছাড়া ওই রাঘব যে অন্যায় করেছে, ওই রাঘবকে তো আমাকে শাস্তি দিতে হবে, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পেরে গেছি ওই রাঘবের নজর আমাদের রাজ্য এবং রাজত্বের উপর। সে আমাকে পর্যন্ত হত্যা করতে চেয়েছে, আর রাঘবের জন্য আজ আমার এই অবস্থা। আর সব থেকে বড় কথা হলো, রাঘব তো সেদিন আমাকে বুঝিয়ে বুঝিয়ে জঙ্গলে নিয়ে গিয়েছিল, আর ওর ইচ্ছে ছিল আমাকে হত্যা করা। যাই হোক, এসব কথা ভেবে লাভ নেই। আগে আমি আমার পিতামাতার সামনে গিয়ে দাঁড়াই, তারপর একে একে সবকিছু আমি সামলে নেব। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।